আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ, লেকচার 4 পার্ট 2। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি স্ক্রু গেজ। গত ক্লাসে আমরা ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে পড়েছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, স্ক্রু গেজ। স্ক্রু গেজ হচ্ছে আ সূক্ষ্মভাবে কোনো বস্তুর ব্যাস পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি, আ ব্যবহারিক ব্যবহারিক ল্যাবে, আ সেটা হচ্ছে স্ক্রু গেজ। অর্থাৎ স্ক্রু গেজের সাহায্যে আমরা কোনো বস্তুর ব্যাস খুব সূক্ষ্মভাবে আ পরিমাপ করতে পারি। এই স্ক্রু গেজটি সম্পর্কে আমরা আগে কখনো পড়িনি বা শুনিনি। আমরা চলো দেখে নেই যে স্ক্রু গেজ কি? এই যে দেখো, আমি একটি আ এখানে ব্র উম ইয়া যন্ত্রের ছবি দেয়া আছে। এখানে এই যন্ত্রটি হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজের দেখো বিভিন্ন অংশ সম্পর্কে আগে আমরা শুরুতে জেনে নেই। এই যে দেখো, স্ক্রু গেজের এই অংশটি হচ্ছে স্ক্রু। দেখো লিখা আছে স্ক্রু। আর এই যে এই অংশটি তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের ঠিক নিচে তুমি আরেকটা স্কেল দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি রৈখিক স্কেল। আমি যে এই ২ টা প্রান্ত দেখতে পাচ্ছি, এই ২ টা প্রান্তকে আমরা বলব স্ক্রু গেজের চোয়াল। স্ক্রু গেজের এই যে স্ক্রুটা, এই স্ক্রুটাকে আমি যদি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে এই যে চোয়াল দুটি আছে, এই চোয়াল দুটি এই দিকে মুভ করে। আবার স্ক্রুটাকে যদি আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে চোয়াল দুটি এই যে এইদিকে মুভ করে। এখন দেখো, উম আ এই যে স্ক্রুটাকে যখন আমি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ ঘোরাই, তখন এই চোয়াল দুটির সাথে এই যে বৃত্তাকার স্কেলটি আছে, এই বৃত্তাকার স্কেলটি ঘোরে। বৃত্তাকার স্কেলটিও ঘুরতে থাকে। বৃত্তাকার স্কেলটি যখন ঘোরে, তখন বৃত্তাকার স্কেলটি এই রৈখিক স্কেলের এইদিকে অথবা এইদিকে সরে। অর্থাৎ হয় এইদিকে মুভ করে, না হয় এইদিকে মুভ করে। যখন চোয়ালটা এই দিক বরাবর মুভ করবে, তখন বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের এই দিক বরাবর দূরত্ব অতিক্রম করবে। আবার যখন আ চ এই চোয়ালটি এইদিকে মুভ করতে থাকবে, তখন বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলকে এই দিক বরাবর ছেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে স্ক্রু গেজের সাহায্যে যে আমরা কোনো বস্তুর ব্যাস পরিমাপ করতে পারি, সেটা আসলে কিভাবে পরিমাপ করতে পারি সে সম্পর্কে আমরা জানব। দেখো, আমি এখানে একটি সূত্র লিখে রেখেছি যে D = M+C/LC, এবং পাশে লেখা আছে ত্রুটিহীন স্ক্রু গেজ। অর্থাৎ এই ব্যাস নির্ণয় সূত্রটি ত্রুটিহীন স্ক্রু গেজের জন্য প্রযোজ্য। আ স দেখো, এখানে এম বা এখানে এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট। এটাকে আমরা কখনো এল ও ধরে নেই। দেখো, এখানে আমি লিখে রেখেছি যে এম বা এল, তুমি যেকোনোটা ধরে নিতে পারো। এম বা এল হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল বা রৈখিক স্কেল পার্ট। এখানে এই রৈখিক স্কেলটি হচ্ছে এই যে দেখো, এই যে আমি রৈখিক স্কেল উম লিখে রেখেছি যে এই স্কেলটি হচ্ছে রৈখিক স্কেল। এখানে স্ক্রু গেজের এই রৈখিক স্কেলটি হচ্ছে আমরা যে ভার্নিয়ার ক্যালিপার্স পড়ানোর সময় যে প্রধান স্কেল বা মূল স্কেল পড়িয়েছিলাম, ওই প্রধান স্কেল বা মূল স্কেলের অনুরূপ। স্ক্রু গেজে আশা করি তোমরা স্ক্রু গেজের রৈখিক স্কেল সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট। এই রৈখিক স্কেল পার্টটা কি? রৈখিক স্কেল পার্ট হচ্ছে আমরা যদি এই স্ক্রুটাকে ঘোরাই, স্ক্রুটাকে ঘোরানোর ফলে আ অর্থাৎ স্ক্রুটাকে আমরা কেন ঘোরাবো? আমরা যদি এই স্ক্রু গেজের এই চোয়ালের মাঝে একটি বস্তু রাখি এবং এই স্ক্রুটাকে ঘুরিয়ে এই ২ চোয়ালের মাঝে এই বস্তুটিকে অ্যাডজাস্ট করি, তাহলে দেখা যাবে যে এই স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের
কোনো একটি দাগকে সর্বশেষ একদম সম্পূর্ণভাবে অতিক্রম করেছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের এই দাগটিকে সম্পূর্ণরূপে সর্বশেষ অতিক্রম করেছে। তাহলে এই দাগটি কততম দাগ দেখো তো? ১৫, ১৬, ১৭, ১৮। ১৮ তম দাগকে ও সম্পূর্ণরূপে সর্বশেষ অতিক্রম করেছে। তাহলে এই যে রৈখিক স্কেল পাঠ এম বা এল তুমি যেটা দ্বারাই প্রকাশ করো না কেন, রৈখিক স্কেল পাঠ হচ্ছে এখানে ১৮ মিলিমিটার। আশা করি তোমরা রৈখিক স্কেল পাঠ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব সি কি? সি হচ্ছে বৃত্তাকার স্কেল পাঠ, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই ৩ টা নামে আমরা সি কে প্রকাশ করি। আবার কখনো দেখবে কোথাও এই বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যাকে আবার এন দ্বারাও প্রকাশ করা হতে পারে। তাহলে দেখো সি, এখানে সি হচ্ছে বৃত্তাকার স্কেল পাঠ, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, ধরো আমি এখানে আ ২ চোয়ালের মাঝে একটি বস্তু রাখলাম এবং এই স্ক্রুটাকে ঘুরিয়ে আমি এই ২ চোয়ালের মাঝে এই বস্তুটিকে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করলে দেখা যাবে যে রৈখিক স্কেলের মাঝের যে এই দাগটি আছে, মিডলের যে এই দাগটি আছে, মিডলের এই দাগটি এখন 0 দাগের সাথে মিলানো আছে। কিন্তু যখন আমি এখানে কোনো বস্তু রেখে ওটাকে অ্যাডজাস্ট করব, তখন দেখা যাবে রৈখিক স্কেলের মিডলের এই দাগটির সাথে বৃত্তাকার স্কেলের যেকোনো একটি দাগ হুবহু মিলে যাবে। অর্থাৎ এই 0, 1, 2, 3, 10 বা 20 বা 45 যেকোনো একটি দাগ হুবহু মিলে যাবে। আমি ধরে নিলাম যে যখন আমি ওখানে বস্তু রেখে স্ক্রুটা ঘুরিয়ে বস্তুটি ২ চোয়ালের মাঝে অ্যাডজাস্ট করলাম, তখন রৈখিক স্কেলের এই মিডলের দাগটি বৃত্তাকার স্কেলের ১০ তম দাগের সাথে হুবহু মিলে গেল। অর্থাৎ তখন এখানে থাকবে 0 না থেকে এখানে থাকবে কত? ১০। এই ১০ ই হচ্ছে বৃত্তাকার স্কেল পাঠ বা বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি। আশা করি তোমরা বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেল পাঠ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে এই যে এলসি, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলি। এই লিস্ট কাউন্টটা কি? লিস্ট কাউন্ট হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে ধরো আমি এই স্ক্রু গেজের এই স্ক্রুটাকে ১ ঘর ঘুরালাম। ১ ঘর ঘুরানো মানে হচ্ছে ১ ঘর ঘুরানো মানে হচ্ছে এই যে 0 থেকে আমি আবার 1 এ নিলাম। ওই 0 থেকে 1 এ নিলাম বা 1 থেকে 2 বা 2 থেকে 3 এরকমভাবে একটা ঘর ঘুরালাম। ধরো আমি এই স্ক্রুটাকে একটা ঘর ঘুরানো মানে বোঝাচ্ছে 0 থেকে আমি 1 এ নিলাম। তুমি 1 থেকে 2 তে এরকমভাবে ১ ঘর নিতে পারো বা 10 থেকে 11 এরকমভাবেও ১ ঘর নিতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি স্ক্রু গেজের স্ক্রুটাকে ঘুরিয়ে এক উম ঘ ঘু ঘর পরিমাণ ঘুরালাম, অর্থাৎ 0 থেকে 1 এ নিলাম। তাহলে এই বৃত্তাকার স্কেলটি এই রৈখিক স্কেল বরাবর যতটুকু ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করবে, ক্ষুদ্র যতটুকু সরে যাবে, সেটাকেই আমরা বলব সেই অংশটুকুকেই আমরা বলব ন্যূনাঙ্ক। দেখো এখানে আমি একটা ন্যূনাঙ্কের সংজ্ঞা লিখে রেখেছি। এই যে দেখো, ন্যূনাঙ্ককে ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলা যায়। স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি ১ ঘর ঘুরালে, অর্থাৎ আমি 0 থেকে 1 এ নিলাম বা 1 থেকে 2 তে নিলাম বা 2 থেকে 3 তে নিলাম। বৃত্তাকার স্কেলটি ১ ঘর ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলব ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। এখন এই ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কি? ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন হচ্ছে স্ক্রু গেজের সাহায্যে আমরা যতটুকু ন্যূনতম পরিমাপ করতে পারি। অর্থাৎ ন্যূনাঙ্ক হচ্ছে ত্রু উম ন্যূনতম পরিমাপ যোগ্য মান। আমরা ভার্নিয়ার ক্যালিপার্স পড়ানোর সময় আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে পড়েছিলাম। যে ওখানে ভার্নিয়ার ধ্রুবক ছিল যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে বা স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে আমরা ন্যূনতম কতটুকু আ পরিমাপ করতে পারি। আর এখানে স্ক্রু গেজের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক হচ্ছে আমরা স্ক্রু গেজের সাহায্যে ন্যূনতম কতটুকু পরিমাপ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে ব্যাস নির্ণয়ের সূত্র D = M + C * LC, আম
এর প্রতিটি অ অংশ সম্পর্কে অর্থাৎ রৈখিক স্কেল পার্ট কি, বৃত্তাকার স্কেল পার্ট কি, ন্যূনাঙ্ক কি এই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা পড়ব আ সেটা হচ্ছে ত্রুটিযুক্ত এবং ত্রুটিহীন স্ক্রু গেজ কি? দেখো আমরা শুরুতে ত্রুটিহীন স্ক্রু গেজ পড়েছি। আশা করি ত্রুটিহীন স্ক্রু গেজের সম্পর্কে তোমরা আ ত্রুটিহীন স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা এপ্লাই করব। আশা করি এই সূত্রটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। কিন্তু ত্রুটিহীন স্ক্রু গেজ এবং যুক্ত স্ক্রু গেজ কি সে সম্পর্কে আমরা এখন জানব। তাহলে ত্রুটিযুক্ত স্ক্রু গেজ কি? ত্রুটিযুক্ত এবং ত্রুটিহীন স্ক্রু গেজ হচ্ছে আমরা শুরুতে জানব ত্রুটিহীন স্ক্রু গেজ কি? ত্রুটিহীন স্ক্রু গেজ হচ্ছে এই যে স্ক্রুটা আমি দেখতে পাচ্ছি এই স্ক্রুটাকে ধরো আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই যে চোয়ালটি আছে এই চোয়ালটিকে এই চোয়ালের সাথে লাগালাম। এই চোয়ালটিকে এই চোয়ালের সাথে লাগানোর পর আমরা যদি দেখি যে রৈখিক স্কেলের এই মিডলের এই দাগটি বৃত্তাকার স্কেলের 0 দাগের সাথে একদম হুবহু মিলে গেছে, তখন আমরা ওই স্ক্রু গেজকে বলব ত্রুটিহীন স্ক্রু গেজ। তো যদি আমরা দেখি যে স্ক্রু গেজের স্ক্রুটি ঘুরিয়ে চোয়াল দুটিকে পরস্পরের সাথে লাগানোর পর যদি দেখি যে রৈখিক স্কেলের এই দাগটি বৃত্তাকার স্কেলের 0 দাগের সাথে মেলেনি, তখন আমরা সেটাকে বলব ত্রুটিযুক্ত স্ক্রু গেজ। ত্রুটিযুক্ত স্ক্রু গেজ আবার ২ ধরনের। একটা পজিটিভ ত্রুটি, একটা নেগেটিভ ত্রুটি। পজিটিভ ত্রুটি কি? পজিটিভ ত্রুটি হচ্ছে রৈখিক স্কেলের মিডলের এই দাগটি যদি 0 এর সাথে না মিলে 0 এর সামনের কোনো ঘরের সাথে মেলে অর্থাৎ ১, ২, ৩, ৪ বা ১০ যেকোনো একটি দাগের সাথে যদি মেলে, অর্থাৎ 0 এর সামনের যেকোনো একটি দাগের সাথে যদি মেলে তখন আমরা সেই ত্রুটিকে বলব পজিটিভ ত্রুটি। আর যদি রৈখিক স্কেলের মিডলের এই দাগটি 0 এর পিছনের কোনো দাগের সাথে মেলে অর্থাৎ 45, 46, 47, 48 যেকোনো একটি দাগের সাথে যদি মেলে তখন আমরা সেই ত্রুটিটাকে বলব নেগেটিভ ত্রুটি। যদি পজিটিভ ত্রুটি হয় তাহলে যে ত্রুটিটা দেয়া থাকবে ওই ত্রুটিটা এই যে ব্যাস নির্ণয় সূত্রের সাথে বিয়োগ হবে। আর যদি নেগেটিভ ত্রুটি দেয়া থাকে অর্থাৎ নেগেটিভ এরর দেয়া থাকে তাহলে ব্যাস নির্ণয়ের সূত্রের সাথে ওই ইররটি আরকি যোগ করতে হবে। অর্থাৎ পরস্পর উল্টা। যদি যদি পজিটিভ এরর দেয়া থাকে অর্থাৎ এরকম যদি দেয়া থাকে পজিটিভ এরর দেয়া থাকলে স ব্যাস নির্ণয়ের সূত্রটির সাথে ওইটা বিয়োগ করতে হবে। অর্থাৎ m+c LC - e। আর যদি নেগেটিভ এরর দেয়া থাকে তাহলে ব্যাস নির্ণয়ের সূত্রের সাথে ওই এররটি যোগ করতে হবে। অর্থাৎ t m+c LC প্লাস অর্থাৎ পরস্পর উল্টো। দেখো এখানে আমি আ লিখে রেখেছি যে ত্রুটি। চোয়াল দুটি পরস্পরের সাথে লাগানো হলে বৃত্তাকার স্কেলের 0 দাগ রৈখিক স্কেলের মিডল দাগের সাথে মিলেছে। ইয়েস মিলেছে। তাহলে সেটা হবে ত্রুটিহীন স্ক্রু গেজ। আর যদি না মিলে নো সেটা হবে ত্রুটিযুক্ত স্ক্রু গেজ। এখন ত্রুটিযুক্ত স্ক্রু গেজে ত্রুটি আবার ২ ধরনের হতে পারে। একটি পজিটিভ ত্রুটি, একটি নেগেটিভ ত্রুটি। তাহলে পজিটিভ ত্রুটি কি? পজিটিভ ত্রুটি হচ্ছে আ ইয়া আ রৈখিক স্কেলের মিডলের দাগটি যদি 0 এর সামনের কোনো দাগের সাথে মেলে তাহলে সেটাকে আমরা বলব পজিটিভ ত্রুটি। আর যদি রৈখিক স্কেলের মিডলের দাগটি 0 এর পিছনের কোনো দাগের সাথে মেলে তখন সেটাকে আমরা বলব কি নেগেটিভ ত্রুটি। আশা করি তোমরা পজিটিভ ত্রুটি এবং নেগেটিভ ত্রুটির সম্পর্কে বুঝতে পেরেছ। এছাড়াও তোমরা ত্রুটিহীন এবং ত্রুটিযুক্ত স্ক্রু গেজ কিভাবে চেনা যায় সেটা সম্পর্কেও বুঝতে পেরেছ। এখন দেখো ন্যূনাঙ্ক যেটা আমরা বলেছিলাম যে ন্যূনাঙ্ক হচ্ছে স্ক্রু গেজের সাহায্যে আমরা ন্যূনতম কতটুকু পরিমাপ করতে পারি। এই ন্যূনাঙ্ক আমরা কিভাবে কাউন্ট করতে পারি সেটা দেখো এখানে ন্যূনাঙ্ক নির্ণয় করার একটি সূত্র লেখা আছে যে LC P/N। এখানে P হচ্ছে পিচ এবং N হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন আমরা পড়ব যে এই যে পিচ এখানে পিচ লেখা আছে এই পিচ কি? চলো আমরা পিচ সম্পর্কে জানি।
দেখো এখানে আমি পিচের একটি সংজ্ঞা লিখে রেখেছি। এই যে পিচ হচ্ছে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। একবার পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে আমি যদি স্ক্রু গেজের এই স্ক্রুটা ঘুরিয়ে বৃত্তাকার স্কেলটিকে 0 থেকে ঘুরিয়ে আবার 0 তে আনি বা 10 থেকে ঘুরিয়ে আবার যদি এই 10 এ আনি, অর্থাৎ আমি যদি এক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি 360 ডিগ্রি, তাহলে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যে দূরত্বটুকু অতিক্রম করবে সেটাকেই আমরা বলব পিচ। এখন পিচ আর নুন্নাঙ্কের মধ্যে তোমরা আশা করি একটু রিলেট করতে পারবে। নুন্নাঙ্ক আমরা পড়েছিলাম যে আমরা বৃত্তাকার স্কেলটিকে এক ঘর ঘুরালে, অর্থাৎ 0 থেকে 1 এ বা 1 থেকে 2 তে এই একটা ঘর ঘুরালে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলব নুন্নাঙ্ক। আর পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলটিকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে, অর্থাৎ 0 থেকে ঘুরিয়ে আবার 0 তে আনলে বা 10 থেকে ঘুরে আবার 10 এ আনলে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ নুন্নাঙ্ক হচ্ছে এক ঘর ঘুরালে যতটুকু দূরত্ব বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলটিকে যদি আমরা একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি তাহলে সে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে। দেখো এই যে পিচ হচ্ছে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে। আর ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন হচ্ছে স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি এক ঘর ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে। সেটাই হচ্ছে ন্যূনাঙ্ক। আশা করি তোমরা এই যে ন্যূনাঙ্ক LC = P ডিভাইডেড বাই N, এখানে যে P হচ্ছে পিচ, এই পিচ সম্পর্কে পিচ কি সেটা তোমরা বুঝতে পেরেছো। আর N হচ্ছে বৃত্তাকার স্কেলের, এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কি? বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলটি আছে, এই বৃত্তাকার স্কেলটি মোট কত গুলো ঘর নিয়ে গঠিত। দেখো আমরা এখানে যে বৃত্তাকার স্কেলটি দেখাচ্ছি, এই বৃত্তাকার স্কেলটি হচ্ছে 0 থেকে 45, 46, 47, 48, 49 আবার দেখো এখানে 50, অর্থাৎ আমরা যে বৃত্তাকার স্ক্রু গেজটি দেখাচ্ছি এখানে বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা হচ্ছে 50, অর্থাৎ বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা n = আমরা লিখতে পারি এখানে 50। ম্যান্ডেটরি না যে সবসময় 50 হতে হবে, কোনো বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা বা 100 হতে পারে বা আরো অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আরেকটি সূত্র লেখা আছে যে C প্রাইম = C * LC। দেখো এই যে C * LC এই টার্মটার সাথে তোমাদের পরিচিত মনে হচ্ছে না? দেখো তো এই টার্মটাই কিন্তু এইটা যে C * LC। তাহলে এই C * LC কে আমরা লিখতে পারি C প্রাইম। এখানে C প্রাইম হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠের মান। দেখো এখানে লেখা আছে যে সি প্রাইম হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠের মান। তোমাকে কখনো প্রশ্নে যদি বৃত্তাকার স্কেলের পাঠের মান দেয়া থাকে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার এখানে সি প্রাইম দেয়া আছে, অর্থাৎ সি ইন্টু এলসি এই পুরোটুকুর মান তোমার দেয়া আছে। দেখো তাহলে আমরা চূড়ান্ত ব্যাস D = লিখতে পারি m প্লাস সি প্রাইম, তাই না? এই যে সি ইন্টু এলসি হচ্ছে সি প্রাইম, তাহলে এইখানে সি ইন্টু এলসি আমরা লিখতে পারি সি প্রাইম, তাহলে চূড়ান্ত ব্যাস D আমরা লিখতে পারি m প্লাস সি প্রাইম, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এই সূত্রটা এখানে লেখা আছে, এই সূত্রটা দিয়ে বিগত বছরে একটি MCQ এসেছে। চলো এখন আমরা দেখি যে স্ক্রু গেজ সম্পর্কে আমরা এতক্ষণ যা পড়লাম আমাদের বোর্ড পাঠ্য বইয়ের সাথে আমরা সেগুলো মিলাতে পারি নাকি। দেখো স্ক্রু গেজ এখানে লেখা আছে যে এখানে স্ক্রুর ঘাট অত্যন্ত সূক্ষ্ম রাখা এবং স্ক্রুর ঘাটটি একবার ঘোরানোর ফলে স্কেল লাগানো স্ক্রুটি অর্থাৎ স্কেলটি 1 মিলিমিটার অগ্রসর হয়। স্ক্রুর এই সরণকে পিচ বলে। আমরা পিচ সম্পর্কে পড়েছি যে স্কেলটি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো স্ক্রুর পিচ। এখন আমরা ভার্নিয়ার ক্যালিপার্স পড়ানোর সময় আমরা পড়িয়েছিলাম যে ভার্নিয়ার স্কেলের আমরা সচরাচর যে ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করি সেখানে মূল স্কেলটি বা প্রধান স্কেলটির ক্ষুদ্র এক ঘরের মান থাকে 1 মিলিমিটার। যেহেতু রৈখিক স্কেলটি হচ্ছে ওই মূল স্কেলের অনুরূপ, আমরা সচরাচর যে স্ক্রু গেজগুলো ব্যবহার করে সেখানে রৈখিক স্কেলের এক ঘরের মান থাকে 1 মিলিমিটার, অর্থাৎ এই থেকে এইটুকু 1 মিলিমিটার, এই থেকে এইটুকু 1 মিলিমিটার বা এই থেকে এইটুকু 1 মিলিমিটার। এখন
আমরা সচরাচর যে স্ক্রু গেজগুলো ব্যবহার করি সেখানে বৃত্তাকার স্কেলটিকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে, অর্থাৎ 0 থেকে ঘুরে আবার যদি আমরা 0 তে আনি বা 10 থেকে ঘুরে আবার যদি আমরা 10 এ আনি, তাহলে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেলের 1 মিলিমিটার পর্যন্ত অতিক্রম করে। অর্থাৎ এর পিচ হচ্ছে 1 মিলিমিটার। আ এর মানে হচ্ছে আমরা যদি বৃত্তাকার স্কেলটিকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করি, তাহলে এটি রৈখিক স্কেলের ১ অক্ষর অতিক্রম করে। অর্থাৎ ১ মিলিমিটার অতিক্রম করে। তাহলে পিচ হচ্ছে ১ মিলিমিটার, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেটাই এখানে বলা হয়েছে যে স্ক্রুর আ এ পুরো একবার ঘোরানোর ফলে স্কেল লাগানো স্ক্রুটি ১ মিলিমিটার অগ্রসর হয়। এই স্ক্রুর এই সরণকে আমরা পিচ বলি। যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পেছনে নেওয়া হয় সেটা সমান ১০০ ভাগে ভাগ করা থাকে। দেখো, বৃত্তাকার অংশটি বলতে এখানে বৃত্তাকার স্কেলটিকে বোঝানো হচ্ছে। আম আমরা যে স্ক্রু গেজটি দেখলাম সেখানে আমরা বৃত্তাকার স্কেলটিকে ৫০ ভাগে ভাগ করেছিলাম। কিন্তু আবার কোথাও ১০০ ভাগেও ভাগ করা হতে পারে। দেখো, যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটিকে সামনে পেছনে নেওয়া হয় সেটিকে যদি সমান ১০০ ভাগে ভাগ করা হলে প্রতি ১ ঘূর্ণনের জন্য স্কেলটির পিচের 1/১০০ ভাগের ১ ভাগ অগ্রসর হয়। একে স্ক্রুর ন্যূনাঙ্ক বলে। ন্যূনাঙ্ক সম্পর্কে পড়েছি যে ন্যূনাঙ্ক LC আমরা যে স্ক্রু গেজটি পড়েছিলাম, ন্যূনাঙ্ক LC হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে পিচ হচ্ছে 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? আমরা যে স্ক্রু গেজটি সম্পর্কে দেখলাম সেখানে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50, তাই না? তাহলে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আমি যদি 50 ধরে নেই, তাহলে এখানে আমার আসবে 0.02 মিলিমিটার। তাহলে পিচ হচ্ছে 0.02 মিলিমিটার। আবার তোমাদের বইতে পাঠ্য বইয়ে যে স্ক্রু গেজটির কথা বলা হয়েছে সেখানে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে ১০০। তাহলে এই ক্ষেত্রে লঘিষ্ঠ গণন আসবে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। পিচ হচ্ছে 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ধরা হয়েছে ১০০। তাহলে এখানে আসবে 0.01 মিলিমিটার। আশা করি তোমরা লঘিষ্ঠ গণন সম্পর্কে বুঝতে পেরেছ। অর্থাৎ লগি উম আ অর্থাৎ আ এই যে স্ক্রু গেজ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই স্ক্রু গেজটার সাহায্যে ন্যূনতম 0.02 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে। আর এই স্ক্রু গেজের লঘিষ্ঠ গণনা এসেছে 0.01 মিলিমিটার। অর্থাৎ এই যে স্ক্রু গেজটা দেয়া আছে, এই স্ক্রু গেজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত ন্যূনতম মাপা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো স্ক্রু গেজের যে আমরা সূত্রগুলো পড়লাম, যে ব্যাস নির্ণয়ের সূত্র, এরপরে আ ন্যূনাঙ্ক নির্ণয় সূত্র, এই সূত্রগুলো এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে আছে কিনা। দেখো, এখানে এই যে আমরা ন্যূনাঙ্ক নির্ণয়ের সূত্রটি পড়েছিলাম, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এখানে দেখো এই যে পিচ নির্ণয়ের সূত্রটি আছে। এরপরে দেখো, আ আর স্ক্রু গেজের ব্যাস নির্ণয়ের সূত্র হচ্ছে D = M + C * LC। এই সূত্রটা সম্পর্কেও আমরা পড়েছি। এই সূত্রটা হচ্ছে ত্রুটিহীন স্ক্রু গেজের জন্য, এবং ত্রুটিযুক্ত স্ক্রু গেজের জন্য এই সূত্রটি কিভাবে চেঞ্জ হয় সে সম্পর্কেও আমরা পড়েছি। দেখো, এই সূত্রটাকে আমি আবার পাশে লিখে রেখেছি যে তোমরা আ রৈখিক আ M হচ্ছে রৈখিক স্কেল পাঠ। চাইলে তোমরা রৈখিক স্কেল পাঠকে L দ্বারাও প্রকাশ করতে পারো। তখন সূত্রটি হবে D = L + C * LC। তোমরা যেকোনো একটা ধরে করতে পারো। কোনো সমস্যা নাই। একেকটা জায়গায় একেক রকম ভাবে দেয়া আছে। এই ছিল আমাদের স্ক্রু গেজ সম্পর্কিত আজকের বেসিক। আশা করি এই ক্লাসটি যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের স্ক্রু গেজের বেসিকে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।